গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা কিছুক্ষণের জন্য ইঞ্জিনিয়ার হব এবং ডাক্তারও বটে। কেন বলো তো? কারণ আজকে আমরা একটা গ্যালভেনীয় কোষ, সেই গ্যালভেনীয় কোষটাকে পোস্টমর্টম করব। তাহলে ডাক্তার হলাম কি না বলো? গ্যালভেনীয় কোষটার পোস্টমর্টম করে আমরা দেখব অ্যানোড ক্যাথোড কীভাবে কানেক্ট করা থাকে, কার সাথে কার কীরকম যোগাযোগ রক্ষা করে, কোন তড়িৎদ্বারে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। সেই সঙ্গে আমরা আবার অ্যানোড ক্যাথোড এনে জুড়ে দিয়ে একটা কোষও তৈরি করব। বোঝা গেছে? তাহলে একটা কোষের অভ্যন্তরে যে যাবতীয় ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর আমরা পুঙ্খানুপুঙ্খ আজকে আমরা সেটিং দেখব এবং সেই সঙ্গে ক্যাথোড অ্যানোড কোন তড়িৎদ্বারে কী ঘটনা ঘটে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা তৈরি করার চেষ্টা করব। আজকের আলোচনাটা শুরু হবে গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ দিয়ে। গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ। আমরা গ্যালভেনীয় কোষের গঠন দেখেছি, ভীষণ ইম্পর্টেন্ট। গ্যালভেনীয় কোষের আমরা সাংকেতিক প্রকাশ, আমরা ছোট্ট একটা যদি গ্যালভেনীয় কোষের কথা ভাবি, গ্যালভেনীয় কোষের লবণ সেতু থাকে, এই একটা তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত থাকে, এইদিকে আরেকটা তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত থাকে এবং এদের দিয়ে আমরা কি করি? পরিবাহী তার দিয়ে কানেক্ট করি। তাই তো, মনে আছে তো? এই হলো গ্যালভেনীয় কোষের একটা চিত্র। আমরা এই গ্যালভেনীয় কোষের যে ছবি দিয়ে, গ্যালভেনীয় কোষটাকে যেমন ছবি দিয়ে প্রকাশ করলাম, ঠিক তেমনি আমাকে গ্যালভেনীয় কোষকে যদি আমাকে সংকেত দিয়ে প্রকাশ করতে বলে, তাহলে সেই গ্যালভেনীয় কোষটাকে আমরা কিভাবে সংকেত দিয়ে প্রকাশ করব? তার জন্য আমরা কিছু নিয়ম অনুসরণ করি। যেমন প্রথম যে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া বা অ্যানোড, এটাকে বামে লেখা হয়, তাই তো। আর কি? বিজারণ অর্ধবিক্রিয়া বা ক্যাথোড, কোন দিকে লেখা হয় বলো তো? ক্যাথোডকে ডানে লেখা হয়। এই দেখতে পাচ্ছ, এটা অ্যানোড আর এটা ক্যাথোড। সেই সঙ্গে অ্যানোডের সংকেত, অ্যানোডের সংকেত কীরকম হয় বলো তো? একটা অ্যানোডকে কীভাবে সংকেত দিয়ে আমরা প্রকাশ করি? একটা অ্যানোডের সংকেত, যেমন অ্যানোডটাকে প্রথমে ধাতু, তারপরে ধাতুর আয়ন দিয়ে প্রকাশ করি, অথবা প্রথমে ধাতু তারপরে তার তড়িৎ বিশ্লেষ দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ বিশ্লেষ। ফলে এইভাবে আমরা সংকেতের সাহায্যে একটা কোষকে তুলে নিতে পারি। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, উদাহরণ হিসাবে জিঙ্ক, জিঙ্ক প্লাস আয়ন, অথবা জিঙ্ক, জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষ। এইভাবে কিন্তু আমরা একটা অ্যানোডকে সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারি। ঠিক আছে? আমরা যদি ক্যাথোডের কথা বলি, তাহলে ক্যাথোডের সংকেত কী হবে বলো তো? ক্যাথোডের সংকেত, ক্যাথোডের সংকেতে প্রথমে আয়ন, তারপরে কি করা হয়? তারপরে ধাতুর চিহ্ন, অথবা প্রথমে তড়িৎ বিশ্লেষ, তড়িৎ বিশ্লেষ, তারপরে তার ধাতুর চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, কপার, কপার পরমাণু, অথবা তার তড়িৎ বিশ্লেষ কপার। এইভাবে আমরা অ্যানোডকে প্রকাশ করি, এভাবে ক্যাথোডকে প্রকাশ করি। আমরা তো লবণ সেতু, অ্যানোড এবং ক্যাথোডের মাঝে লবণ সেতু, অ্যানোড ও ক্যাথোডের মাঝে
ক্যাথোডের মাঝে লবণ সেতু ব্যবহার করা হয় এবং লবণ সেতু চিহ্ন জানো, লবণ সেতুর চিহ্ন কি দুটো উলম্ব রেখা। ফলে এইভাবে আমরা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করে থাকি। কি প্রথমে অ্যানোড বা বিজারণ জারণ অর্ধবিক্রিয়াকে বাম দিকে লেখা হয়, আর ক্যাথোড বা বিজারণ অর্ধবিক্রিয়াকে ডান দিকে লেখা হয়। এবং সেক্ষেত্রে অ্যানোডকে আমরা প্রথমে ধাতু তার আয়ন বা ক্যাথোডকে প্রথমে আয়ন তার ধাতু চিহ্ন দিয়ে প্রকাশ করি, এবং অ্যানোড আর ক্যাথোডের মাঝে লবণ সেতু প্রকাশ করা হয়। ফলে আমরা একটু একটা গ্যালভানীয় কোষের যদি সংকেত দেখি, তাহলে কোষের সংকেত কীরকম হবে বলো তো? যেমন কপার এবং জিঙ্ক দিয়ে যদি তৈরি হয়, তাহলে কপার এবং জিঙ্ক দিয়ে গঠিত সংকেতটা হবে এরকম। এই লবণ সেতু, তার সাথে কপার, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। অথবা আমরা এভাবেও প্রকাশ করতে পারি। তাই তো আমরা এইভাবে কিন্তু একটা কোষকে প্রকাশ করে থাকি। এইটাকে বলা হয় গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। বোঝা গেছে? তাহলে একটা গ্যালভানীয় কোষকে যদি আমাকে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করতে বলে, তাহলে একটা গ্যালভানীয় কোষকে কিন্তু আমরা এইভাবে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করি। মনে থাকবে তো? একটা গ্যালভানীয় কোষকে যদি চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করতে বলে, তাহলে কীভাবে প্রকাশ করবো বলো তো? মনে করো জিঙ্ক বা কপার আর সিলভার দিয়ে একটা তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ তৈরি হলো কপার এবং সিলভার তড়িৎদ্বার দিয়ে। তাহলে সেই কোষটার সংকেত কি হবে? তাহলে এই কোষটার সংকেত আমরা কি, অ্যানোড বা বাম ইলেকট্রোড কপার এবং লবণ সেতু ডান ইলেকট্রোড সিলভার। এইভাবে আমরা কোষটাকে সংকেতের সাহায্যে প্রকাশ করি। ফলে যে কোনো একটা গ্যালভানীয় কোষকে আমরা সংকেতের সাহায্যে এইভাবে খুব সহজে প্রকাশ করতে পারি। বোঝা গেছে তো? তাহলে কোনো একটা গ্যালভানীয় কোষকে সংকেতের সাহায্যে প্রকাশ করতে গেলে বাম দিকে তাদের বাম ইলেকট্রোড বা এটাকে ক্যাথোডকে প্রকাশ করা হবে, বাম দিকে এটাকে অ্যানোড হিসাবে প্রকাশ করা হবে, ঠিক আছে? আর ডান ইলেকট্রোড বা ডান অংশে সেটাকে ক্যাথোড হিসাবে প্রকাশ করা হবে। বোঝা গেছে? এখানে জারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়, এখানে বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত। সুতরাং কোনো একটা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ লবণ সেতুর সাপেক্ষে বাম দিকে অ্যানোড এবং লবণ সেতুর সাপেক্ষে এটা বাম ইলেকট্রোডও বলা হয়, আর এটাকে ডান ইলেকট্রোডও বলা হয়। ফলে বাম ইলেকট্রোড বা অ্যানোড বা যেখানে জারণ অর্ধকোষ, আর ডান দিকে থাকবে ক্যাথোড বা ডান ইলেকট্রোড বা বিজারণ অর্ধকোষ। এইভাবে সংকেতের সাহায্যে আমরা এই কোষটাকে প্রকাশ করতে পারি। তোমরা বলতে পারবে, যদি কপার আর সিলভার দিয়ে একটা কোষ তৈরি হয়, তাহলে অ্যানোড হিসাবে কি আচরণ করবে, কপার না সিলভার? অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ, গ্যালভানীয় কোষের অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ কি করে শনাক্ত করব বলো তো? একটা গ্যালভানীয় কোষের কি করে আমি বুঝবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? আজকে মূলত তো আমরা গ্যালভানীয় কোষের অভ্যন্তরে ঢুকে পোস্টমর্টম করছি। আমরা একটা সাংকেতিকভাবে কিভাবে কোষটাকে আমরা খাতা কলমে লিখতে পারি সেটা দেখলাম। এবার আমাকে যদি দুটো তড়িৎদ্বার দিয়ে বলো তো কোনটা তড়িৎদ্বার অ্যানোড হিসাবে কাজ করবে, কোনটা তড়িৎদ্বার ক্যাথোড হিসাবে কাজ করবে, তখন আমি যে থিওরিটা অ্যাপ্লাই করব সেটা হলো তাদের প্রমাণ, যে বিজারণ বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভবের সাহায্যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের সাহায্যে আমরা কিন্তু ক্যাথোড আর অ্যানোডকে সহজে শনাক্ত করতে পারি। বোঝা গেছে? প্রমাণ তড়িৎদ্বার বিভব, মনে রাখবে যার প্রমাণ তড়িৎদ্বার বিভব কম সেটাই কিন্তু অ্যানোড হিসাবে আচরণ করবে, এবং অ্যানোড কথাটার মানে হলো সেটা বাম ইলেকট্রোড হিসাবে আচরণ করবে। অন্যদিকে যার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি সেটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, অর্থাৎ সেটা কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে, ডান ইলেকট্রোড হিসাবে আচরণ করবে। কত সহজ বলো তো? তাহলে একটা ক্যাথোড ও অ্যানোড শনাক্তকরণ আমরা কীভাবে করতে পারি?
তার গায়ে যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান লেখা থাকবে, সেই মানটা দেখে আমরা E0 মানটা দেখে সহজে বলতে পারি। যার E0 মান কম সেটা অ্যানোড বা বাম ইলেকট্রোড হিসাবে আচরণ করবে, বা বাম অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে, তাকে দিয়ে অ্যানোড বানানো হবে। আর যার E0 মানটা বেশি সেটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, তাকে ডান দিকে সেট করতে হবে, তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। ফলে খুব সহজে আমরা কিন্তু কোন তড়িৎদ্বারটা ক্যাথোড এবং কোন তড়িৎদ্বারটা অ্যানোড সহজে ব্যবহার করতে পারি। যেমন কপার আর জিঙ্ক দিয়ে যদি আমরা কোষটার কথা ভাবি, কপার আর জিঙ্ক, এই কপার আর জিঙ্ক যে তড়িৎ কোষটা আছে, তাহলে বলো তো এই কপার জিঙ্ক যে এই যে এই হলো লবণ সেতু, এই হলো বাম ইলেকট্রোড, এই হলো ডান ইলেকট্রোড। এটা এই যে বাম, এটা কি বিজারণ, এটা হলো জারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষ, তাই তো। আর এই জারণ অর্ধকোষটাই কী হিসাবে আচরণ করে? অ্যানোড হিসাবে আচরণ করে। কেন? কারণ এর E0 মান কত? জিঙ্কের E0 মান -0.76 ভোল্ট। আবার এটা হলো বিজারণ অর্ধকোষ, ডান দিকে বিজারণ অর্ধকোষ, তাই তো, বিজারণ অর্ধকোষ। এবং এটা ক্যাথোড হিসাবে আচরণ করে। এবং এর যদি E0 মান দেখি, তাহলে কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.34। দেখতে পাচ্ছ, এই মানটা বেশি আর এই মানটা কম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো বলো তো? আমরা খুব সহজে ক্যাথোড আর অ্যানোড শনাক্ত করতে পারি। আমাকে যদি দুটো তড়িৎদ্বার দিয়ে বলো তো আমরা তো আজকে মূলত সেই জায়গাগুলোই দেখছি, একদম খুঁটিয়ে তড়িৎ রাসায়নিক কোষের অভ্যন্তরে প্রবেশ করে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, বা দুটো তড়িৎদ্বার যদি আমাকে দেয়, তাহলে আমি প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান থেকে বলে দিতে পারবো যার মানটা কম সেটা অ্যানোড হিসাবে আচরণ করবে, জারণ অর্ধকোষে সেটা থাকবে, এবং সেক্ষেত্রে সেটা বাম ইলেকট্রোড হিসাবে আচরণ করবে। এবং যার মানটা বেশি সেটা বিজারণ অর্ধকোষের ডান দিকে থাকবে, এটা ক্যাথোড হিসাবে আচরণ করবে। একে ডান ইলেকট্রোডও বলা হয়, যেমন একে বাম ইলেকট্রোডও বলা হয়, একে আবার ডান ইলেকট্রোডও বলা হয়। এইভাবে আমরা কিন্তু খুব সহজে ক্যাথোড আর অ্যানোড শনাক্ত করতে পারি। বোঝা গেছে? এখানে যদি মনে রাখবে, এই তড়িৎদ্বারটা কিন্তু নেগেটিভ তড়িৎদ্বার, মনে থাকবে। আর এই যে তড়িৎদ্বারটা আছে, এই তড়িৎদ্বারটা পজিটিভ তড়িৎদ্বার। ফলে এখান থেকে আমরা অনেক তথ্য পাই। তাহলে এই হলো একটা লবণ সেতুর বাম দিক আর ডান দিক। মনে রাখবে, বাম দিকে যেটা থাকে তাকে বাম ইলেকট্রোড বা অ্যানোড বলা হয়, যেখানে জারণ অর্ধকোষ। আর ডান দিকে যেটা থাকে সেটাকে ক্যাথোড বা ডান ইলেকট্রোড, যেটা বিজারণ অর্ধকোষ। E0 মানটা যার কম সেটা অ্যানোড হিসাবে আচরণ করবে, E0 মানটা যার বেশি সেটা কিন্তু ক্যাথোড হিসাবে আচরণ করবে। এভাবে আমরা খুব সহজে অ্যানোড আর ক্যাথোড শনাক্ত করতে পারি। তোমরা বলতে পারবে যে কোনো একটা তড়িৎ, এই যে গ্যালভানিক কোষের অ্যানোড এবং ক্যাথোড বা ডান ইলেকট্রোড এবং বাম ইলেকট্রোড আছে, তো ডান ইলেকট্রোডটা বলতে পারবে ইলেকট্রোডটা সেটা পজিটিভ আধানগ্রস্ত না নেগেটিভ আধানগ্রস্ত। তড়িৎ চালক বল, যাকে ইংরেজিতে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় এবং সংক্ষেপে EMF দিয়ে প্রকাশ করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, তড়িৎ চালক বল। খুব ইম্পর্টেন্ট এই টার্মটা, মনে রাখবে খুব ভালো করে। তড়িৎ চালক বল বা EMF। আমরা কোষটার ক্ষেত্রে যদি দেখি, মনে রাখবে মুক্ত বর্তনীতে যখন পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় না, মুক্ত বর্তনীতে তড়িৎদ্বার দুটো যে আছে, তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল। যেমন মনে করো এই কোষটা আছে, আমরা যদি এই বর্তনীটা ডিসকানেক্ট করে দিই, তাহলে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য, তড়িৎ বিভবের পার্থক্য, মনে রাখবে মুক্তবর্তী তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হয় তড়িৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স। ভীষণ ইম্পর্টেন্ট। যখন পরিবাহী তার দিয়ে যুক্ত করা থাকবে না, তখন এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। বোঝা গেছে নিশ্চয়ই? তো তড়িৎ চালক বল আমরা তড়িৎ ক্যাথোড এবং অ্যানোড এদের যে বিভব আছে সেই বিভব থেকে তড়িৎ চালক বলকে আমরা নির্ণয় করি। তো ইলেকট্রোমোটিভ ফোর্স সমান আমাদের যে ক্যাথোড আছে, ক্যাথোডের বিভব
ক্যাথোডের বিভব থেকে যদি অ্যানোডের বিভব বাদ দেওয়া যায় তাহলে তড়িৎচালক বল কোষের পাওয়া যায়। বোঝা গেছে? এবং যেহেতু ক্যাথোডটাকে আবার আমরা ক্যাথোডটাকে কি যেহেতু ডান দিকে লেখা হয় সেই জন্য ক্যাথোডটাকে আমরা কি করি, আমরা প্রমাণ ক্যাথোডকে আর দিয়ে আর অ্যানোডকে এল, রাইট আর লেফট এইভাবে প্রকাশ করা হয়। সুতরাং কোনো কোষের একটা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল যখন মুক্ত বর্তনীতে থাকবে তখন তড়িৎদ্বার দুটোর মধ্যে যে তড়িতের পার্থক্য, বিভব পার্থক্য, তাকে বলা হয় তড়িৎচালক বল। কাকে বলে বোঝা গেছে? এবং এই তড়িৎচালক বল আমরা কি করে বের করি? ক্যাথোডের যে তড়িৎ বিভব আছে, ক্যাথোডের যে তড়িৎদ্বার বিভবের মান থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মান যদি বিয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে ইএমএফ পাওয়া যায় এবং এর একক হলো ভোল্ট। তড়িৎচালক যে একক আছে, তড়িৎচালক এককে তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স, এর একক হলো ভোল্ট। আমরা যদি প্রমাণ তড়িৎচালক বল, প্রমাণ তড়িৎচালক বল, প্রমাণ তড়িৎচালক বল কী হবে বলো তো? প্রমাণ তড়িৎচালক বলকে E0 ইএমএফ দিয়ে প্রকাশ করা হয় বা E0 সেল দিয়ে প্রকাশ করা হয়। এটা সমান হবে E0 ক্যাথোড, অর্থাৎ ক্যাথোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব। ফলে ক্যাথোডের মান থেকে অ্যানোডের মানটা যদি বিয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে প্রমাণ তড়িৎচালক বল পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম তড়িৎচালক বল। কোনো একটা গ্যালভানীয় কোষ বা সেক্ষেত্রে তার অ্যানোড এবং ক্যাথোডকে যদি আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত না করি তাহলে মুক্ত বর্তনীতে যে তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় তড়িৎচালক বল। কী করে নির্ণয় করা হয়? ক্যাথোডের মান, ক্যাথোডের যে তড়িৎ বিভবের মানটা আছে, তড়িৎদ্বার বিভবের মান থেকে অ্যানোডের তড়িৎদ্বার বিভবের মানটা বিয়োগ করলেই আমরা তড়িৎচালক বল নির্ণয় করি। এবং প্রমাণ অবস্থা যদি প্রমাণ তড়িৎচালক বল তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। বোঝা গেছে? তো এই হলো প্রমাণ তড়িৎচালক বল আর এই হলো তড়িৎচালক বল। আমরা এবার দেখব যে একটা গ্যালভানীয় কোষের, সেক্ষেত্রে গ্যালভানীয় কোষের আমরা দেখব কোষটাকে কিভাবে গঠন করতে পারি। কোষ গঠন, ঠিক আছে? কোষ গঠন, সেই সঙ্গে কোষ বিক্রিয়া, বোঝা গেছে? এই দুটো জিনিস আমরা দেখব, কোষ গঠন এবং কোষ বিক্রিয়া। একটা গ্যালভানীয় কোষ আমরা কিভাবে কোষটাকে তৈরি করতে পারি, সেটিং আমরা আসবো, ঠিক আছে? এবং একটা কোষকে তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম ধাপ হলো ক্যাথোড আর অ্যানোডকে শনাক্ত করতে হবে। ক্যাথোড আর অ্যানোড শনাক্তকরণ, অ্যানোড শনাক্তকরণ। কি করে ক্যাথোড আর অ্যানোড শনাক্তকরণ করা হবে? তাদের E0 মান দ্বারা। প্রমাণ যে তড়িৎদ্বার বিভব আছে সেই প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান থেকে আমরা শনাক্ত করতে পারি। কি করে শনাক্ত করব বলো তো? যার E0 মান কম সেটা কি হবে? E0 মান যদি কম হয় তাহলে সেটা অ্যানোড হিসাবে আচরণ করবে এবং সেটাকে আমাকে কি করতে হবে? বাম ইলেকট্রোড হিসাবে নিতে হবে। বাম ইলেকট্রোড, অসুবিধার কিছু নেই তো, সহজ তো আছে। আমরা যদি E0 মানটা যার বেশি সেটা কি হবে? ক্যাথোড হিসাবে আচরণ করবে এবং সেটাকে আমরা ডান ইলেকট্রোড বা ডান দিকে রাখবো। ডান ইলেকট্রোড, খুব সহজ আছে জিনিসগুলো, ডান ইলেকট্রোড, তাই কিনা বলো? তাহলে যার মানটা কম সেটা অ্যানোড আর যার মান বেশি সেটা ক্যাথোড। কিসের মান? প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান। এভাবে আমরা অ্যানোড আর ক্যাথোড শনাক্ত করলাম, ঠিক আছে? আমরা কি করব? একটা কোষ তৈরি করতে চাইছি। এবার আমরা কি করব? অ্যানোড বিক্রিয়া লিখব, অ্যানোড বিক্রিয়া লিখব, অ্যানোড বা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া লেখা হয়। তার আগে আমরা যদি বলি তাহলে অ্যানোড আর ক্যাথোড, আমরা যদি উদাহরণ হিসাবে আমরা বলি যে বলো তো E0 মান, E0 মান জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান -0.76 ভোল্ট আর কপারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.34 ভোল্ট। ফলে এই দুটো দিয়ে আমাকে একটা কোষ গঠন করতে হবে,
আমার কথা বোঝা যাচ্ছে। আমরা দুটো বিষয় এখানে দেখতে চাইছি যে আমাকে যদি দুটো তড়িৎদ্বার দিয়ে যদি বলে তুমি একটা কোষ গঠন করো, তাহলে কোষের সেটিংটা কীরকম হবে। তখন আমি কি দেখবো, E0 মানটার দিকে লক্ষ্য করব। যার E0 মানটা বেশি সেটা ক্যাথোড হিসেবে আচরণ করবে, ফলে সেটাকে যখন সেট করবো তখন সেটাকে ডান দিকে আমরা ব্যবহার করব, ডান ইলেকট্রোড হিসাবে। এই কথা বোঝা গেছে। আর যার E0 মানটা কম সেটা অ্যানোড হিসাবে আচরণ করবে এবং সেটাকে বাম ইলেকট্রোড হিসাবে আচরণ করে আমরা একটা কোষ গঠন করবো। ওরকমই দুটো তড়িৎদ্বার আমরা নিয়েছি যাদের E0 মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরা সেই তড়িৎদ্বারটাকে নিয়ে এবার আমরা তাহলে এদের মধ্যে মানটা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসাবে আচরণ করবে বলো তো। এর মানটা কম, তাহলে এটা অ্যানোড হিসাবে আচরণ করবে জিঙ্ক, আর কপারের তড়িৎদ্বার বিভবের মান বেশি, ফলে এটা ক্যাথোড হিসাবে আচরণ করবে। ঠিক আছে, আমরা অ্যানোড আর ক্যাথোডের সংকেত কীভাবে লিখতে হয় আজকে শুরুতেই দেখেছি। আমরা দেখব এখানে জিঙ্ক তাহলে অ্যানোড হিসাবে আচরণ করবে, ফলে জিঙ্ক Zn প্লাস, কপার ক্যাথোড হিসাবে আচরণ করবে। এই হলো একটা কোষের সংকেত। আমরা কোষ, এই হলো কোষ, বোঝা গেছে। তাহলে একটা কোষের গঠন কীরকম হবে সেটা অ্যানোড এবং ক্যাথোডের E0 মান দিয়ে আমরা এরকম একটা কোষ সেট করতে পারি। এটাকে বলা হয় কোষের গঠন, বোঝা গেছে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা এবার দেখব যে কোষ বিক্রিয়া কী করে করতে হয়। কোষ বিক্রিয়া, তাহলে কোষ বিক্রিয়া করার সময় অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া লিখতে হয়। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড কি দেখতে পাচ্ছ, বাম ইলেকট্রোড যেখানে জারণ বিক্রিয়া ঘটে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি তাহলে জিঙ্কের কি হবে, এই বিক্রিয়াটা অ্যানোডে ঘটবে। এবং ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, ফলে ক্যাথোড বিক্রিয়া কি হবে, এই কপার পরিণত হবে দুটো বিক্রিয়ার সমষ্টিকে বলা হবে কোষ বিক্রিয়া। দুটো বিক্রিয়ার সমষ্টিকে কোষ বিক্রিয়া বলা হবে। কিন্তু এই কোষ বিক্রিয়া লেখার আগে ইলেকট্রন দুটো কিন্তু সমান করে নিতে হবে। যদি সমান না থাকে সমান করে নিতে হবে, সমান থাকলে কোনো কথা নেই। ফলে ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে, ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা সমান করে নিতে হবে, সমান হতে হবে, নাহলে গুণ করতে হবে। বোঝা গেছে? ফলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই ইলেকট্রন এক্ষেত্রে সমান আছে, ফলে গুণ করলাম না। এবার ইলেকট্রন দুটো কেটে যাবে, হবে এটাকে বলা হবে কোষ বিক্রিয়া। এই হলো কোষ বিক্রিয়া। আমরা দুটো জিনিস দেখব, এটাকে বলা হবে কোষ বিক্রিয়া আর একটা কোষ গঠন। এইভাবে আমরা কোনো একটা গ্যালভানীয় কোষটাকে তৈরি করতে পারি। এবং কোষ বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট। কোষ বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কোষ বিক্রিয়াটা মাথায় রাখবে। তোমরা বলতে পারবে যে আমরা যে কোষগুলো গঠন করলাম, তো তড়িৎচালক বল টার্মটা বললাম ভীষণ ইম্পর্টেন্ট। তড়িৎচালক বলের একক কি বলো তো? জারণ বিজারণ বিক্রিয়া থেকে একটা কোষের গঠন কিভাবে করা যায়। জারণ বিজারণ বিক্রিয়া থেকে কোষ গঠন। এটা জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে যে তুমি কোষটাকে তৈরি করো, পারবে তৈরি করতে? বলো, তুমি বলো, কোষটা তৈরি করতে পারবে? কি করে করবে বলো তো? তো আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া আগে নিই, তাই কি না? দেখে নাও, একটা জারণ বিজারণ বিক্রিয়া নিলাম এবং যে বিক্রিয়াটা থেকে আমরা একটা কোষ তৈরি করব। এই হলো একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখান থেকে আমরা একটা গ্যালভানীয় কোষ কী করে তৈরি করবো বলো তো? তো আমরা প্রথমে এই জারণ বিজারণ যে বিক্রিয়াটা আছে একে আমরা আয়নীয় আকারে লিখব। মনে থাকবে, আয়নীয় আকারে লেখা হয়। আয়নীয় আকারে লিখি তাহলে এই হলো আয়নীয় আকারে লিখলাম। এবার আয়নীয় আকার থেকে আমাকে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা করে দিতে হবে। দেখো এখানে কি ঘটেছে, জারণ ঘটেছে, ফলে এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। এটা কি হিসাবে আচরণ করবে? এটা বাম ইলেকট্রোড হিসাবে আচরণ করবে, অর্থাৎ এটা অ্যানোড হিসাবে। এখান থেকে আমাকে অ্যানোডটাকে তৈরি করতে হবে। কত সহজ আছে বলো তো, বিক্রিয়াটা থেকে সব বলে দিতে পারি। এবং কপারের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে, কপার এটা বিজারণ ঘটেছে। আমরা জানি ডান ইলেকট্রোডে বিজারণ ঘটে এবং এটা কী হিসাবে আচরণ করে? ক্যাথোড হিসাবে আচরণ করে। ফলে এই অর্ধ বিক্রিয়া দুটো থেকে আমাকে অ্যানোড আর ক্যাথোড তৈরি করতে হবে। বোঝা গেছে? তাহলে এই জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া থেকে আমাকে কি করতে হবে? অর্ধ বিক্রিয়া থেকে অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড ক্যাথোড গঠন।
তার জিঙ্ক দিয়ে আমরা কি করব, জিঙ্ক দিয়ে আমরা ক্যাথোড গঠন করলাম, আর কপার থেকে যেটা যা বিজারণ অর্ধ বিক্রিয়া, সেই বিজারণ অর্ধ বিক্রিয়াটা থেকে আমরা ক্যাথোড গঠন করলাম, আর যে জারণ অর্ধ বিক্রিয়া, সেই জারণ অর্ধ বিক্রিয়াটা থেকে আমরা অ্যানোড গঠন করলাম। এটা জারণ অর্ধ বিক্রিয়া থেকে তৈরি করা হলো, আর এটা বিজারণ অর্ধ বিক্রিয়া থেকে তৈরি করা হলো, ফলে কোষটা তৈরি হয়ে গেল। এবং এই দুটোর মাঝে আমরা কি করি, লবণ সেতু ব্যবহার করি। দুটো উলম্ব রেখা দিয়ে এই লবণ সেতুটা ব্যবহার করা হয়, ফলে জারণ বিজারণ বিক্রিয়া থেকে খুব সহজে আমরা একটা কি তৈরি করতে পারি, গ্যালভানীয় কোষ খুব সহজে তৈরি করা যায়। কি করে তৈরি করা যায় বলো তো, সহজ আছে না? কি করে তৈরি করলাম, প্রথমে জারণ বিজারণ যে বিক্রিয়াটা যে বা দিয়েছে সেটাকে আয়নীয় আকারে লেখা হলো। আয়নীয় আকারে লেখার পর সেই বিক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, ফলে জারণ অর্ধ বিক্রিয়াটা থেকে আমরা অ্যানোড গঠন করলাম। আর অ্যানোডের সংকেত তো আমরা আজকে শুরু থেকে পড়ছি, প্রথমে ধাতু, তারপর ধাতুর আয়ন ব্যবহার করা হয়। এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা জানি যে ক্যাথোড বা ডান ইলেকট্রোডে বিজারণ বিক্রিয়া ঘটে, ফলে বিজারণ বিক্রিয়াটা থেকে আমরা ক্যাথোড গঠন করলাম। এবং ক্যাথোডের সংকেতও আমরা শুরুতে দেখেছি যে প্রথমে ধাতুর চিহ্ন, তারপর তার ধাতুর আয়নের পর ধাতুর চিহ্ন উলম্ব রেখা দিয়ে ব্যবহার করা, এবং দুটো তড়িৎদ্বারের মাঝে ডাবল উলম্ব রেখা দিয়ে লবণ সেতু প্রকাশ করা হয়। এভাবে আমরা খুব সহজে কিন্তু কী করতে পারি, জারণ বিজারণ বিক্রিয়া থেকে একটা কোষ তৈরি করতে পারি। পারবে তো? কোনো একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে সেখান থেকে জারণ বিজারণ বিক্রিয়া তৈরি করতে পারবে। জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে শনাক্ত করতে হবে। জারণ অর্ধ বিক্রিয়া থেকে আমাকে অ্যানোড তৈরি করতে হবে, আর বিজারণ অর্ধ বিক্রিয়া থেকে ক্যাথোড তৈরি করতে হবে। তো আমি যে কোষটা তৈরি করলাম সেই কোষের সেটিং ঠিক আছে কিনা বলো তো। যেমন মন ধরে নাও জিঙ্কের E0 মান, জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0.76 ভোল্ট। আবার কপারের প্লাস 0.34 ভোল্ট, এই দুটো মান। আমি এরকম একটা কি তৈরি করলাম, জিঙ্ক কোষ তৈরি করলাম। তো আমার এই কোষের সেটিংটা ঠিক আছে কিনা বলো তো। আমি যদি এরকম একটা কোষ তৈরি করি, তো তুমি কি বলতে পারবে যে এই কোষের সেটিংটা সঠিক আছে? বলতে পারবে? কি করে বলবে? আজকে মূলত তো আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই কথা বলছি। প্রথম অংশে আমরা যে জিনিসগুলো দেখলাম, গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ, প্রমাণ তড়িৎচালক বল, ক্যাথোড শনাক্তকরণ, অ্যানোড শনাক্তকরণ, এই আবার একটা জারণ বিজারণ বিক্রিয়া থেকে কোষ গঠন, কোষ বিক্রিয়া। আমরা এবার দেখবো যে আমি যদি এই মানগুলো থেকে এটা সেট করি, আমার সেটিংটা ঠিক আছে কিনা। আমার কথা বোঝা গেছে? অথবা আরেকটা সেটিং কি হতে পারে, এটা আরেকটা সেটিং এরকম হতে পারে। তো কোনটা সঠিক, এটা না এটা? বলো, তোমাদেরকে বলতে হবে। আমি বলবো, তোমরা বলো তুমি কোনটা, উপরেরটা না নিচেরটা। তখন আমরা দেখব যে একটা কোষের সেটিং ঠিক আছে কিনা। সেটিং শনাক্তকরণ, আমার কথা বোঝা গেছে? একটা কোষের সেটিং আমরা দেখব যে সেটিংটা ঠিক আছে কিনা। তো মনে রাখবে কি করব, প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করব। এবং প্রমাণ তড়িৎচালক বল কি করে নির্ণয় করা হয়, ক্যাথোডের মানটা থেকে অ্যানোডের মানটা বিয়োগ করা হয়। ক্যাথোডের মান থেকে অ্যানোডের মান বিয়োগ করা হয়। এবং ক্যাথোড মানে কি, ডান দিকের মানটা থেকে বা ডান ইলেকট্রোডের মান থেকে বাম ইলেকট্রনের মান, রাইট থেকে লেফট বিয়োগ করতে হয়। এই কথা বোঝা গেছে? তাহলে দেখি প্রথম কোষটার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম সেটিংটার ক্ষেত্রে দেখি বাম দিকে জিঙ্ক, ডান দিকে কপার আছে, তাহলে কপারের মানটা থেকে আমি জিঙ্কের মানটা বিয়োগ করব। তাহলে প্লাস 0.34 মাইনাস 0.76 ভোল্ট, ফলে এই মানটা কিন্তু পজিটিভ আসবে। অন্যদিকে এই সেটিংটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে E0 সেল কত হবে বলো তো, জিঙ্কের মান থেকে কপারের মানটা বিয়োগ করতে হবে। -76 মাইনাস প্লাস 0.34 ভোল্ট, এই মানটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নেগেটিভ আসবে। বুঝে গেছে? তাহলে দুটো সেটিংয়ে মনে রাখবে, যদি E0 মান, এবার E0 সেলের মান মনে রাখবে, E0 সেলের মান যদি পজিটিভ হয় তাহলে কোষের সেটিংটা সঠিক হবে। বোঝা গেছে? কোনো অসুবিধায় কিছু নাই। তাহলে E0 সেলের মানটা, অর্থাৎ প্রমাণ তড়িৎচালক বিভবের মান যদি পজিটিভ হয় তাহলে কোষটার সেটিংটা সঠিক হবে, এবং সেক্ষেত্রে কোষ বিক্রিয়া কিন্তু কী হবে, স্বতঃস্ফূর্ত হবে।
ভীষণ ইম্পর্টেন্ট কথা মনে রাখবে যে কোষ বিক্রিয়া, একটা তড়িৎ রাসায়নিক কোষে কোষ বিক্রিয়া ঘটবে কিনা সেটা E0 মানের উপর নির্ভর করবে। E0 মানটা যদি পজিটিভ হয় তাহলে কোষের সেটিংটা সঠিক আছে এবং সেক্ষেত্রে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ বিক্রিয়াটা সংঘটিত হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কোষের সেটিংটা কী হবে, সেটিং ভুল হবে। তো কি করব, সেক্ষেত্রে কোষটাকে ফেলে দিব? তো ভুল যদি হয় তখন আমাকে কি করতে হবে, বিপরীতভাবে সেট করতে হবে, বিপরীতভাবে সেট করতে হবে। বুঝা গেছে? বিপরীতভাবে আমাকে সেটিংটা করতে হবে এবং সেক্ষেত্রে কোষ বিক্রিয়াও বিপরীত হবে। মনে থাকবে, কোষ বিক্রিয়াটা যে আমরা তৈরি করি সেই কোষ বিক্রিয়াও বিপরীতভাবে লিখতে হবে, বিপরীতভাবে লিখতে হবে, মনে থাকবে। তাহলে আর এটা কি হবে, অস্বতঃস্ফূর্ত হবে। ভীষণ ইম্পর্টেন্ট কথা, বারবার বলছি, মনে রাখার চেষ্টা করবে, কারণ অঙ্ক করার সময় এই জিনিসগুলো আমার লাগবে। তাহলে কি দাঁড়ালো, E0 সেলের মান থেকে আমরা একটা কোষের সেটিং ঠিক না ভুল সহজে বলে দিতে পারি। কি করে বলবো, E0 মানটা ডান দিকের তড়িৎদ্বারটা যে আছে সেই ডান দিকের তড়িৎদ্বারের মান থেকে বাঁ দিকের তড়িৎদ্বার বিয়োগ করবো, ফলে এই কোষটা দেখতে পাচ্ছ এই সেটিংটা ভুল। কেন, এক্ষেত্রে E0 মানটা নেগেটিভ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ নেগেটিভ, ফলে এই সেটিংটা ভুল আর এই সেটিংটা সঠিক। এভাবে আমরা একটা কোষের সেটিং কিন্তু খুব সহজে বলে দিতে পারি। তোমরা বলতে পারবে যদি কপার আর আমরা মনে করো সিলভার, কপার আর সিলভারের মান, তড়িৎ রসায়ন শ্রেণীতে সিলভার কপারের নিচে আছে সিলভার, এ কথা বোঝা গেছে। আমরা যদি কপারের E0 কপারের মানটা দেখি তাহলে E0 কপারের মান প্লাস 0.34 ভোল্ট দেখলাম। আর যদি E0 আমরা সিলভারে দেখি তাহলে E0 সিলভারে দেখব 0.80 ভোল্ট। এদের মধ্যে যদি একটা কোষ তৈরি করা হয় তাহলে কোনটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, কোনটা, আমার কথা বোঝা গেছে। এই দুটো দিয়ে যদি একটা কোষ তৈরি করা হয় তাহলে ক্যাথোড কোনটা হবে বলো তো, ক্যাথোড হিসাবে কোনটা আচরণ করবে। আমরা এবার দেখব এই যে গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল, কোষের তড়িৎ চালক বল নির্ণয় করবো, বোঝা গেছে। এবং কোষের তড়িৎ চালক বল, কোষের তড়িৎ চালক বল সংক্রান্ত নার্সের সমীকরণ, নার্সের সমীকরণ। এবং এখান থেকে যে সমীকরণটা আমরা পাবো সেই সমীকরণটা হলো মাস্টার সমীকরণ। প্রায় কোষের সমস্ত অঙ্ক এই সমীকরণটা দিয়ে কিন্তু কভার করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য আমরা ধরে নিলাম গোটা কোষের কিন্তু এবার তড়িৎচালক বের করবো বলে ধরে নিলাম একটা কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, সেই বিক্রিয়াটা এরকম। আমরা ধরে নিলাম এরকম একটা রাসায়নিক বিক্রিয়া তড়িৎ দ্বারা সংঘটিত হলো, যেখানে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হয়। এ এর এ মল এবং বি এর বি মল বিক্রিয়া করে সি এর সি মল এবং ডি এর ডি মল তৈরি করে। আমরা এক্ষেত্রে যদি নার্স সমীকরণটা লিখি তাহলে সেক্ষেত্রে তড়িৎচালক বলকে ই সেল দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে। ই সেল হলো তড়িৎচালক বল, নার্স সমীকরণ অনুযায়ী হবে ই সেল সমান E0 সেল। কোষের প্রমাণ তড়িৎচালক বল মাইনাস RT/NF ln, এরকম সমীকরণে আমাদের একটু পরিচিতি আছে। আমরা কোষ তড়িৎদ্বার বিভবে ব্যবহার করেছিলাম, তাই কিনা বলো, করেছিলাম তো। বিবি, এই হলো কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নার্সের সমীকরণ, যেখানে ই সেলটা কি বললাম, কোষের তড়িৎচালক বল। এর আরও নাম আছে, ই সেল কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বা কোষ বিভব বা ই সেল, এরকম বহু নাম আছে। সব নামগুলোর সাথে পরিচিতি রাখতে হবে। আর E0 সেল হলো তার প্রমাণ তড়িৎচালক বল। এখানে মানগুলোর যদি একটু মডিফিকেশন করা হয় তাহলে RT lnকে আমি 10 বেস করলাম 2.303। আর এর মান জানা আছে তোমাদের 8.314 জুল পার মল পার কেলভিন। টি এর মান 25 ডিগ্রি সি অর্থাৎ 298 কেলভিন যদি বসানো হয়। এফ এর মান 96,500 কুলম। এই মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা একটা মান পাবো 0.059/n log of CC DD AABB।
এই একটা আমরা মান পাবো এবং এই সমীকরণটাকে আমরা আজকে থেকে মাস্টার সমীকরণ বলবো কোষের অঙ্ক করার জন্য। ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র, খুব ভালো করে সূত্রটা কিন্তু মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট সূত্র। বোঝা গেছে? এই মাস্টার সূত্রটা দিয়ে আমরা কি করব, কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কোষের তড়িৎচালক বল কিন্তু বিক্রিয়াটার উপর নির্ভর করবে, কারণ এই বিক্রিয়াটার উপর ভিত্তি করে এই গাঢ়ত্ব রাশিটা যে আছে সেই গাঢ়ত্ব রাশির ঘাত নির্ভর করবে। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি বলি, দেখো দেখি, মনে করো জিঙ্ক আর সিলভার দিয়ে একটা জিঙ্ক, আমার কথা বোঝা গেছে, জিঙ্কের সাথে সিলভার বিক্রিয়া করে একটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে এই ফর্মটা কীরকম হবে? কারণ আবার আমি বলছি একটা কোষ বিক্রিয়ার উপর কিন্তু এটা নির্ভর করবে। ফলে আমাকে যখন একটা অঙ্ক করতে হবে তখন এই সমীকরণটা কীরকম হবে সেটা ওই তড়িৎ রাসায়নিক কোষটার কোষ বিক্রিয়াটা ছাড়া লেখা কিন্তু মুশকিল। আর কোষ বিক্রিয়া বের করা আজকে আমরা শিখলাম, ক্যাথোড বিক্রিয়া লিখবো, অ্যানোড বিক্রিয়া লিখবো এবং ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করে দিলেই কোষ বিক্রিয়া পাবো। সেই কোষ বিক্রিয়া থেকে আমরা তৈরি করব। দেখো এটার ক্ষেত্রে কী হবে, তড়িৎচালক বল সমান প্রমাণ তড়িৎচালক বল, তাই তো, -0.05৯/n এর মান কত, যে কোনো একটা কেস করতে হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জন। তো দেখতে পাচ্ছ জিঙ্ক থেকে যেটা হলো, দুটো ইলেকট্রন ছেড়েছে, ফলে n এর মান 2। লক অফ সিসি মানে ডান দিকে এটা সিডি, বাঁ দিকে এটা এবি, তাহলে সিসি বলবো, আর যেটা দেখতে পাবো সেটা লিখবো। আর এদিকে কি হবে, জেডএন আর এজি প্লাস। বোঝা গেছে? এখানে মনে রাখবে এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এখানে কিন্তু 2 হবে এবং এখানে 2 হবে, তবে ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে 2 যদি হয় তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে স্কোয়ার হয়ে যাবে, আবার এখানে স্কোয়ার হবে। আর আমরা জানি বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে আমরা কি 1 গাঢ়ত্ব বা বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা 1 ধরা হয়, ফলে এদের মানগুলো 1 হবে। ফলে ফাইনাল সমীকরণ যেটা দাঁড়াবে সেটা হলো E0 সেল 0.059/2 লক অফ, এর মানটা 1 হবে আর এটার মান 1 হবে, ফলে কি থাকবে, জিঙ্ক +2/Ag প্লাস তার স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে একটা কোষ বিক্রিয়ার উপর কিন্তু নির্ভর করবে যে তার ফর্মুলাটা কি ফর্ম নেবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই তথ্যগুলোকে সামনে রেখে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে আমরা একটা কোষকে যদি সামগ্রিকভাবে সার্কিটের আকারে দেখতে চাই, অর্থাৎ আজকে যে আমরা একটা কোষের পোস্টমর্টম করলাম, সেই পোস্টমর্টমের উপর ভিত্তি করে সামারাইজ যদি করা হয়, একটা কোষের যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি, তাহলে যে তথ্যগুলো মনে রাখলে অনেক সুবিধাজনক জায়গা থাকা যায়, সেই তথ্যগুলো একটু নোটবুকের আকারে আমি শেয়ার করতে চাইছি। যেমন মনে করো একটা কোষ নিয়ে নিলাম জিঙ্ক Zn+2, এটা সাধারণ যে কমন কোষটা নিলাম, আর একদিকে কপার। এটা যদি একটা কোষ হয় তাহলে এখান থেকে আমরা কতগুলো তথ্য আমরা আন্দাজ করতে পারি। দেখো দেখি কতগুলো তথ্য। দেখো এটা কি, বাম ইলেকট্রোড, তাই কি না? আর এটা কি, ডান ইলেকট্রোড, তাই তো, ডান ইলেকট্রোড। এটাকে আবার কি বলা হয়, অ্যানোড। এটাকে আবার কি বলা হয়, ক্যাথোড। এখানে আবার কি ঘটে, জারণ ঘটে। এখানে কোন বিক্রিয়া ঘটে, বিজারণ ঘটে, তাই কিনা বলো? এখানে জারণ ঘটে, বিজারণ ঘটে। এখানে ইলেকট্রন বর্জন বিক্রিয়া ঘটে, ইলেকট্রন বর্জন হয় এই বিক্রিয়া, এখানে ইলেকট্রন গৃহীত হয়। এখানে যে বিক্রিয়াটা ঘটে সাধারণত এইরকম বিক্রিয়া ঘটে, এখানে যে বিক্রিয়াটা ঘটে সাধারণত এরকম বিক্রিয়া ঘটে, তাই কিনা বলো? ঠিক আছে, একে যে E0 দিয়ে যখন প্রকাশ করা হয় তখন একে E0L দিয়ে প্রকাশ করা হয়, একে E0R দিয়ে প্রকাশ করা হয়। আবার এর E0-র যে মানটা, E0-র মানটা কি হয়, কম হয়, এর E0-র মানটা আবার বেশি হয়, তাই কিনা বলো? এটা তড়িৎদ্বারটা নিজে নেগেটিভ তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারটা নেগেটিভ আর এই তড়িৎদ্বারটা পজিটিভ তড়িৎদ্বার। বোঝা গেছে? ফলে এতগুলো তথ্য কিন্তু আমরা এখান থেকে আন্দাজ করতে পারি। দেখো দেখি একটা গ্যালভেনীয় কোষের অভ্যন্তরে এতগুলো তথ্য লুকিয়ে থাকে,
আমরা আজকে পোস্টমর্টম করে সব তথ্য বের করে আনলাম এবং এখানে আমরা একটা কি করব, এই স্বচ্ছ একটা ধারণা এখান থেকে তৈরি করার চেষ্টা করব, যাতে যে কোনো জায়গায় কোন জায়গাটা কি ঘটে সহজে আমরা আন্দাজ করতে পারি। আজকে আমরা যে থিওরিটা নিয়ে কথা বললাম, সেই থিওরির উপর ভিত্তি করে আমরা দুই একটা গাণিতিক সমস্যা দেখব। ওরকম প্রথম গাণিতিক সমস্যাটা দেখো দেখি, প্রদত্ত বিক্রিয়াটির সম্ভাব্যতা ব্যাখ্যা করো। বলতে পারবে এই বিক্রিয়াটা ঘটবে কি না? কী করে বলবো যে একটা তড়িৎ রাসায়নিক কোষে একটা বিক্রিয়া ঘটার সম্ভাবনা কতটা? কি করে বুঝতে পারবো বিক্রিয়াটা ঘটবে কি না? তার জন্য ওইরকম একটা গাণিতিক সমস্যা নিয়েছি, যেখানে এদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান দিয়েছে। এবং এই আমরা শুরু করি কি করে কেচ করব। দেখো এই রাসায়নিক বিক্রিয়াটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ টিনের ক্ষেত্রে কি ঘটেছে? বিজারণ বিক্রিয়া ঘটেছে না ঘটেনি বলো তো? তাহলে বিক্রিয়াটাকে যদি এখানে নিয়ে আসি, Cu+2 + Sn, এখানে দেখো কপারের জারণ ঘটেছে আর টিনের বিজারণ ঘটেছে। আমরা জানি তড়িৎ রসায়ন সাথে খুব সহজে সলভ করতে পারি। যেখানে জারণ ঘটে সেটা বাম ইলেকট্রোড হিসাবে বা অ্যানোড হিসাবে আচরণ করে, আর যেটা বিজারণ ঘটে সেটা ক্যাথোড বা ডান ইলেকট্রোড হিসাবে আচরণ করে। ফলে এদের দ্বারা যে কোষটা তৈরি হবে, ফলে বাম ইলেকট্রোড হবে কি? কপার, তাই হবে কি না বলো? আর ডান ইলেকট্রোড হবে কি? টিন। এই কোষটা আমি তৈরি করলাম। এটা হলো বাম ইলেকট্রোড, E0L দিয়ে এর প্রমাণ তড়িৎদ্বার বিভব ব্যবহার করা, এর E0R। আমরা জানি আমরা কি করব, কোষের E0 সেল বের করব। তো কোষের E0 সেল সমান কি? E0R - E0L। বোঝা গেছে? তাহলে টিনের E0-র মানটা থেকে কপারের E0-র মানটা আমাকে বিয়োগ করতে হবে। টিনের মান কত? -0.14 মাইনাস কপারের কত? +0.34 ভোল্ট। এটা সমান কত হবে? -0.49 ভোল্ট। নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ফলে কোষটা স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা নেই, অস্বতঃস্ফূর্ত হবে। খুব সহজে আমরা বলে দিতে পারি অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ এই বিক্রিয়ার ঘটার সম্ভাবনা নেই। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা নেই, কথাটার মান বিক্রিয়াটা ঘটবে না। কোষটির অর্ধকোষ বিক্রিয়া আর কোষ বিক্রিয়া লিখো। এই যে একটা কোষ দিয়েছে, এর অর্ধকোষটা কি হবে আর কোষ বিক্রিয়াটা কি হবে? এটা অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে? তো আমরা এখান থেকে কোষটা থেকে দেখতে পাচ্ছি এটা বাম ইলেকট্রোড, তাই কি না বলো? আর এটা ডান ইলেকট্রোড। বাম ইলেকট্রোড কি? এটা অ্যানোড, এটা ক্যাথোড। ফলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে, ফলে আমরা এই অর্ধকোষের বিক্রিয়াগুলো লিখবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, টিন তড়িৎদ্বারে অ্যানোড বিক্রিয়া ঘটবে, তাই তো? আমরা আজকে এটা নিয়েই তো কথা বলছি। কত সহজে অঙ্কগুলো করতে পারি। অ্যানোড বিক্রিয়া কী হবে? জারণ বিক্রিয়া ঘটে, ফলে টিন জারিত হবে, দুটো ইলেকট্রন বর্জন করবে। অন্যদিকে ক্যাথোডে কি ঘটবে? গোল্ডের ক্যাথোডে ক্যাথোড বিক্রিয়া কী হবে? বিজারণ বিক্রিয়া হবে, বিজারণ বিক্রিয়া হবে। হয়ে গেল। এই বিক্রিয়া দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কোষ বিক্রিয়া পাবো। কিন্তু যোগ করার আগে দেখো দেখি ইলেকট্রন সংখ্যা সমান আছে, ইলেকট্রন সংখ্যা সমান নেই। সেই জন্য ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে গেলে 1 নাম্বারটাকে 3 দিয়ে গুণ করতে হবে আর 2 নাম্বারটাকে 2 দিয়ে গুণ করতে হবে। হবে কি না বলো তো? তবেই ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। এই জায়গাটা কোষ বিক্রিয়ার সময় কিন্তু মনে রাখতে হবে। আমি চেষ্টা করি ভ্যারাইটি টাইপের অঙ্ক 2-4টা আমি দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের অনেক সহজ হয়। এবং এই জায়গাটা থেকে অঙ্ক থাকবেই। আর নম্বর কিন্তু একটাই শর্ত, নম্বর যাতে ছাড়া না যায়। ফলে ভিডিওটা খুব ভালো করে দেখবে, তবেই কিন্তু এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবে। বলে গুণ করলে কি হবে? 3Sn, আর এটা দিয়ে গুণ করলে কি হবে? 2Au 3+, ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, 3Sn2+ + 2Au। এই হলো কোষ বিক্রিয়া আর এই হলো অর্ধকোষ বিক্রিয়া। আমরা এই অঙ্কটা এইভাবে সহজে করতে পারি। E0 সেল গণনা করো, একটা অন্য টাইপের অঙ্ক। এই কোষ দিয়েছে, কোষটার E0 সেল গণনা করতে হবে। আমরা কোষ কীভাবে করা যাবে বলো তো? E0 সেল গণনা করতে গেলে আমরা জানি কি
E0 একটা কোষের প্রমাণ তড়িচালক বল সমান E0 ক্যাথোড, তাই তো? ক্যাথোডের E0 মান থেকে অ্যানোডের E0 মান বিয়োগ করতে হয়, তাহলে হয়ে গেল। এবার এই জায়গাটা ব্যাটারিটা থেকে যে দেওয়া আছে এখান থেকে আমি যদি ক্যাথোড আর অ্যানোড শনাক্ত করতে পারি তাহলে হয়ে গেল। কী করে ক্যাথোড শনাক্ত করা হয়? ব্যাটারিটা বলতে পারবে যে এই ব্যাটারিটা, এই যে কোষটা দেওয়া আছে এর কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। ক্যাথোড ডান দিকে যেটা থাকে সেটাকে কী বলা হয়? এইটাকে ক্যাথোড আর এটা অ্যানোড। ফলে ক্যাথোডের মান থেকে অ্যানোডের মান বিয়োগ করলে হয়ে গেল। তাহলে ক্যাথোডের কপারটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, কত হবে? প্লাস 0.15 মাইনাস ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে আচরণ করবে মাইনাস 2.37 ভোল্ট। তাহলে কত হবে? প্লাস 0.15 প্লাস 2.37 ভোল্ট। 7 5 12, 3 4 5 2 এত ভোল্ট। ফলে এই কোষটার E0 সেল হবে 2.52 ভোল্ট। E0 সেল গণনা করো, একটা অন্য টাইপের অঙ্ক। এই কোষ দিয়েছে, কোষটার E0 সেল গণনা করতে হবে। আমরা কোষ কীভাবে করা যাবে বলো তো? E0 সেল গণনা করতে গেলে আমরা জানি কি E0 একটা কোষের প্রমাণ তড়িচালক বল সমান E0 ক্যাথোড, তাই তো? ক্যাথোডের E0 মান থেকে অ্যানোডের E0 মান বিয়োগ করতে হয়, তাহলে হয়ে গেল। এবার এই জায়গাটা ব্যাটারিটা থেকে যে দেওয়া আছে এখান থেকে আমি যদি ক্যাথোড আর অ্যানোড শনাক্ত করতে পারি তাহলে হয়ে গেল। কী করে ক্যাথোড শনাক্ত করা হয়? ব্যাটারিটা বলতে পারবে যে এই ব্যাটারিটা, এই যে কোষটা দেওয়া আছে এর কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। ক্যাথোড ডান দিকে যেটা থাকে সেটাকে কী বলা হয়? এইটাকে ক্যাথোড আর এটা অ্যানোড। ফলে ক্যাথোডের মান থেকে অ্যানোডের মান বিয়োগ করলে হয়ে গেল। তাহলে ক্যাথোডের কপারটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, কত হবে? প্লাস 0.15 মাইনাস ম্যাগনেসিয়াম অ্যানোড হিসাবে আচরণ করবে মাইনাস 2.37 ভোল্ট। তাহলে কত হবে? প্লাস 0.15 প্লাস 2.37 ভোল্ট। 7 5 12, 3 4 5 2 এত ভোল্ট। ফলে এই কোষটার E0 সেল হবে 2.52 ভোল্ট। দেওয়া আছে দেখো দুটো বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এই দুটো বিজারণ বিক্রিয়া দেওয়া আছে এবং তাদের E0 মান দেওয়া আছে, প্রমাণ তড়িৎদ্বার বিভব। কোষটি গঠন করতে বলেছে আর কোষ বিক্রিয়া লিখতে বলেছে, একটু আলাদা টাইপের অঙ্ক। তো এই দুটো থেকে আমি কি করে কোষটা গঠন করব এবং কোষ বিক্রিয়াটাই বা কী হবে? চলে যাবো আমরা E0 মান থেকে। শুরুতেই আজকে দেখেছিলাম থিওরিটিক্যালি পড়ার সময় E0 মান থেকে আমরা বলে দিতে পারবো কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হিসেবে কাজ করে। বলো তো E0 মান থেকে বলতে পারবে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। E0 মান দেখো যে সিলভারের যে মানটা দেওয়া আছে এই মানটা বেশি না কম দেওয়া আছে? বেশি দেওয়া আছে। তাহলে এটা কি করবে? এটা ক্যাথোড হিসাবে আচরণ করবে, বা এটাকে দিয়ে ক্যাথোড বানাতে হবে, বা এটাকে দিয়ে ডান ইলেকট্রোড বানাতে হবে। অন্যদিকে কপারের মানটা কম আছে, ফলে কপারের মানটা কি হবে? কপারটা দিয়ে অ্যানোড বানাতে হবে, অর্থাৎ এটা বাম ইলেকট্রোড হিসেবে কাজ করবে। হয়ে গেল। E0 মান সাংঘাতিক ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা কিন্তু অনেক তথ্য পাই। তাহলে আমরা এবার সিলভার দিয়ে কি করব? সিলভার দিয়ে ক্যাথোড বানাবো আর কপার তড়িৎদ্বার দিয়ে অ্যানোড বানাবো। তো কপার তড়িৎদ্বার দেখতে পাচ্ছ, প্রথমে ধাতুর চিহ্ন লিখতে হয়, তারপরে তার আয়নের চিহ্ন লিখতে হয়। হয়ে গেল লবণ সেতু। তারপরে আমরা যখন ক্যাথোডের সংকেত লিখি তাহলে প্রথমে আয়নের চিহ্ন লিখতে হয়, তারপরে তার ধাতুর চিহ্ন লিখতে হয়। এই হলো কোষ গঠন। কারো বুঝতে অসুবিধা? বোঝা গেছে নিশ্চয়ই? খুব সহজে E0 মান থেকে আমরা কোষ গঠন করতে পারি। E0 মানটা যার বেশি সেটা দিয়ে আমরা ক্যাথোড তৈরি করব, আর E0 মান যার কম সেটা দিয়ে অ্যানোড তৈরি করব। ক্যাথোডের সংকেত হলো প্রথমে ধাতুর চিহ্ন তারপরে ধাতু, আগে ধাতুর আয়ন তারপরে ধাতু, আর অ্যানোডের ক্ষেত্রে প্রথমে ধাতু তারপর তার আয়ন। এইভাবে আমরা কোষ গঠন করি। তাহলে 1 নম্বর উত্তর হয়ে গেল কোষ গঠন। এবার কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া কি? আমাকে প্রথমে অ্যানোড বিক্রিয়া লিখতে হবে। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড মানে বাম ইলেকট্রোডে যে বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়াটা কি হলো? কপার থেকে Cu2 প্লাস 2E। ক্যাথোড বিক্রিয়া কি হবে? খুব সহজ আছে, থিওরিটাই তো লিখছি, এগুলাই তো আজকে আমরা পড়লাম, তাই কি না? অসুবিধা হবে না? এক্ষেত্রে কি হবে? ইলেকট্রন গ্রহণ করে সিলভার হবে। দেখতে পাচ্ছ কোষ বিক্রিয়া লেখার আগে ইলেকট্রন সংখ্যাটাকে দেখে নিব সমান আছে কি না। ইলেকট্রন সংখ্যা সমান নেই, ফলে ইলেকট্রন সংখ্যা সমান করতে গেলে আমার এখানে
2 দিয়ে গুণ করে দিতে হবে। এবার ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল, ফলে ইলেকট্রন সংখ্যা সমান হলে ইলেকট্রনটা কেটে যাবে, কোষ বিক্রিয়া কী হবে, কোষ বিক্রিয়া 2Ag প্লাস, এই হলো কোষ বিক্রিয়া 2 নম্বর উত্তর। খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। থিওরিটা যার যত ভালো কনসেপশন হবে, অঙ্ক কেমিস্ট্রি অঙ্ক তার কাছে কিন্তু তত সহজ হবে। আমরা আরেকটা অঙ্ক দেখব যেখানে ভীষণ ইম্পর্টেন্ট, কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। ভোল্টীয় কোষটির নার্স সমীকরণ লেখো আর কোষের ইএমএফ গণনা করো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে ইএফ গণনা করতে বলবে, মনে রাখবে ভালো করে। এই টাইপের অঙ্কগুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট। তো কোষের ইএমএফ একটা কোষ দিয়ে দিয়েছে, এই কোষটা থেকে আমাকে কি করতে হবে, নার্স সমীকরণটা লিখতে হবে কোষটার জন্য এবং তার ইএমএফ গণনা করতে হবে। তো নার্স সমীকরণ যদি নির্ণয় না লিখতে বলতো, তবুও নার্স সমীকরণ লিখেই কিন্তু ইএমএফ গণনা করা হয়। ঠিক আছে, তো আমরা সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে আমরা নার্স সমীকরণটা লিখব। তার আগে আমাকে কিন্তু কোষ বিক্রিয়াটা লাগবে। বলে বলো তো অ্যানোড বিক্রিয়া কি হবে, অ্যানোডের যে বিক্রিয়াটা Fe থেকে Fe2 প্লাস 2E, ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা Ag প্লাস EAg। যেহেতু ইলেকট্রনের লেনদেনটা সমান নয়, ফলে আমি গুণ করে সমান করে নিব এবং কোষ বিক্রিয়া লিখব। তাহলে কোষের ইএমএফ মনে রাখবে, কোষের ইএমএফ বের করতে গেলে কোষ বিক্রিয়াটা ছাড়া কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। ফলে কোষ বিক্রিয়াটা কিন্তু আমাকে লিখতে হবে। এটা কেটে দিলে Fe প্লাস 2Ag প্লাস, এটা থেকে তৈরি হবে Fe2 প্লাস 2Ag। এবার এর জন্য আমরা নার্স সমীকরণটা লিখব। ই সেল সমান E0 সেল মানে 0.059 বাই, দেখতে পাচ্ছ কটা ইলেকট্রন লেনদেন, 2টো ইলেকট্রন, ফলে এন এর মান 2, লক অফ CCDD মনে পড়ছে তো, CCDD বলছিলাম, Ag2 বাই AB। যেহেতু বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে কি সক্রিয়তা 1 ধরা হয়, ফলে বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা 1 হবে। ফলে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি হবে, E0 সেল মাইনাস 0.059 বাই 2, লোক অফ কী থাকলো, এটা বাদ চলে গেল, থাকলো Fe প্লাস 2, বোঝা যাচ্ছে তো, আর থাকলো Ag প্লাস। এই এবার মানগুলো এখান থেকে আমরা বসাবো। E0 সেল মানে E0 ক্যাথোড, E0 অ্যানোড, ফলে সিলভারের মানটা থেকে আয়রনের মানটা বাদ দিতে হবে। সিলভার কত, প্লাস 0.80 ভোল্ট, মাইনাস আয়রনের মান কত 0.44 ভোল্ট। এটা হলো E0 সেল মাইনাস 0.059 বাই 2। এবার এদের গাঢ়ত্বের মান বসাবো। আয়রনের গাঢ়ত্ব কত, এখানে ব্র্যাকেটে কোষের মধ্যে দেওয়া থাকবে 0.001, আর সিলভারের মান কত 0.02 তার স্কোয়ার। এবং এই মানগুলো দেখতে হচ্ছে সব মানগুলো চলে আসলো, এবং আমরা ক্যালকুলেটারে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে তার কিন্তু আমরা একটা মান পাবো। এবং এই মানটা অ্যান্সারটা আমি এখানে লিখে রেখেছি, এই অ্যান্সারটা আমরা এখানে পাবো 1.2194 ভোল্ট। এই হলো কোষের ই সেল। এই টাইপের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলবে। আর তড়িৎচালক বলে আমি একাধিক নাম বলেছি, কোষ বিভব, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, তড়িৎচালক বল, ই সেল, নানান নামে আছে, নানান নামে অঙ্ক থাকতে পারে। ফলে আজকের আলোচনার শেষে আমরা কি পেলাম, আজকে কেমন লাগলো ক্লাসটা, ভালো লেগেছে নিশ্চয়ই। আগেই শুরুতে আমরা বলেছিলাম আজকে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। একটা কোষের মধ্যে ঢুকে আমরা তার ক্যাথোড অ্যানোড কীভাবে সেটিং ঠিক আছে কি না, কী করে সেট করব, সেট করা থাকলে সেটা ভুল আছে কি না, কী করে কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, কী করে কোষের প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করা হয়, ক্যাথোড বিক্রিয়া কী হয়, অ্যানোড বিক্রিয়া কী হয়, সমস্ত বিষয়টা আমি বোঝাবার চেষ্টা করলাম। আর সেই সঙ্গে এখান থেকে অঙ্ক একদম নিশ্চিত থাকবে, মূলত
তড়িৎচালক বল নির্ণয় করার অঙ্কগুলোকে খুব জোর দিবে এবং তড়িৎচালক বল নির্ণয় করার জন্য যে সূত্রটা, এই মাস্টার সূত্রটাকে কিন্তু সবসময় কাজে লাগাবার চেষ্টা করবে এবং এই সূত্রটা দিয়েই সব অঙ্কগুলোই প্রায় কভার করে যাবে। খুব ভালো করে এখানে একটা ধারণা তৈরি করার চেষ্টা করবে। বোঝাতে পেরেছি তো? স্যাটিসফ্যাকশন এসছে? অবশ্যই কমেন্টস করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আর এই জায়গা থেকে নম্বর নিশ্চিত তোমরা পাচ্ছ এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি।